সম্মানিত উপস্থিতি, আজকের এই মিটিংয়ের আয়োজককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসার মতো ব্যবস্থা করেছে, আলোর ব্যবস্থা করেছে এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছে। আমি ভিন্ন গ্রাম থেকে আসলেও এই ইউনিয়নে এখন আমি একজন মেহমান। তা আমি অনুরোধ করব, যারা এই বক্তব্যের শব্দ শুনতে পারছে, যদি বাজারঘাটে থেকে থাকেন, আমি একজন মেহমান, ভোট পরের কথা আপনারা শুনে যান যে আমি কেন, কি উদ্দেশ্যে মেহমান হিসেবে আপনাদের কাছে আসছি। মেহমানদারি করা এটা কিন্তু ইসলামের একটি বিধান, যার কারণে বাজারে যদি কেউ অবস্থান করে থাকেন তাদেরকে অনুরোধ করব যে অন্তত আমি কি বলতে আসছি এই কথাটি আপনারা শুনে যান। সম্মানিত এলাকাবাসী, আগামী 8 তারিখে কালিয়া উপজেলা পরিষদ নির্বাচন, যেটি বাংলাদেশ সরকার ঘোষিত প্রথম ধাপের নির্বাচন। এই নির্বাচন সম্পর্কে আমার দুইটি কথা প্রথম ভাগে থাকবে। সেটি হচ্ছে, বিগত একবার আমি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আপনাদের জানা আছে। সেই নির্বাচনেও আমার প্রতীক ঘোড়া ছিল। এই পহরডাঙ্গা ইউনিয়নের মানুষ ব্যাপক ভোটে আমাকে তাদের ইউনিয়নে বিজয়ী করে দিয়েছিল। আমি অনেকগুলি ইউনিয়ন পরিষদে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পরেও ঘোষণা আমার বাইরে ছিল, যার কারণে নির্বাচনে জেতার পরেও আমি কিন্তু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারি। সেই নির্বাচনে যারা আমার পক্ষভুক্ত হয়েছিল, আমার জন্য ভোট চেয়েছিল, নিজের ভোটটি দিয়েছিল, তাদের ভেতরে একটি স্বপ্ন ছিল। সেই স্বপ্নের জায়গা কিন্তু বাস্তবায়ন হয়নি। সর্বোপরি নির্বাচন পরবর্তী যে সময়, সেই সময় হয়তোবা যারা ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করেছিল তারা অনেক রকমের অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, হামলা, মামলা, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত, অনেক কিছুই নির্বাচন পরবর্তী সময়ে হয়েছে। এই যে বুকে চাপা ব্যথা নিয়ে সেই ঘোড়া প্রতীকে যারা নির্বাচন করেছিল, এই দীর্ঘ 11 বৎসর তারা হচ্ছে বুকের ভেতরে সেই চাপা কষ্টটা চেপে রেখেছে। তাদের ভেতরে একটা স্বপ্ন ছিল যে যদি কখনো সুষ্ঠু সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা আরেকবার তাদের পছন্দের মানুষকে ভোট দিবে। দেখেন, প্রথম নির্বাচনে আমি হেরে যাওয়ার পর দ্বিতীয় সময় আরেকটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে প্রায় একই রকমের হওয়ার কারণে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। এইবার এদেশের সরকার প্রধান ঘোষণা করেছেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। সেই নির্বাচন কেমন হবে তার রূপরেখা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং এদেশের প্রধানমন্ত্রী নিজে মুখে ঘোষণা করেছেন। আপনারা আশ্বস্ত হবেন এই কারণে যে বিগত নির্বাচনগুলো দলীয় প্রতীকের আওতায় হতো, যার কারণে যে দলীয় প্রতীক পেত সে প্রায় অর্ধেক নির্বাচিত হয়ে যেত। এই দলীয় প্রতীক পাওয়ার কারণে যারা প্রশাসনিক কর্মকর্তা থাকতেন তাদের একটি দুর্বলতাও কাজ করত সেই প্রার্থীর সপক্ষে, যার কারণে যে লোকটি ভিন্ন প্রার্থী হতো বা অন্য প্রতীকের প্রার্থী হতো, সেই লোকটার কিন্তু অপেক্ষাকৃত দুর্বল থাকতে হতো। তো জননেত্রী শেখ হাসিনা চিন্তা করে দেখলেন যে যেহেতু এটি গ্রাম্য পর্যায়ের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচন থেকে উনি ওনার প্রতীক প্রত্যাহার করলেন এবং ঘোষণা করলেন যে এই উপজেলা পরিষদ নির্বাচন হবে গণমুখী, যে নির্বাচনে যারা প্রার্থী হবে তারা সকলেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবে। যদি সকলেই স্বতন্ত্র প্রার্থী হয়, প্রশাসনিক কর্মকর্তারা তাহলে পক্ষভুক্ত হবে না, নিরপেক্ষ থাকার চেষ্টা করবে। এবং জননেত্রী শেখ হাসিনা সেই ঘোষণা দিলেন যে একটি ভোট কাটা হয়েছে এরকম খবর শুনলেও সেই কেন্দ্রের ফলাফলকে হচ্ছে স্থগিত করে দেবেন। আশ্বস্ত হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান বাংলাদেশে প্রধানমন্ত্রীর চেয়ে ক্ষমতাসীন কোনো মানুষ নেই।
যদি তাই হয়ে থাকে, সেই ক্ষমতাসীন মানুষ বলছেন যে নিরপেক্ষ ভোট হবে, ভোট কাটতে দেবে না, কাটার কোনো সুযোগ নেই। অথচ গুটি কয়েক মানুষ যাদের ভোটের বাজারে ভোট নাই, ওরাই এসে মানুষকে হুঙ্কার হাঙ্কার হুমকি ধামকি কেটে নিয়ে যাবে, ফলাফল পরিবর্তন করবে, এরকম অনেক কথা ওরা বলতেছে। কিন্তু আসল সত্য হচ্ছে যে যদি ওরা ভোট কাটতে পারত, ফলাফল পরিবর্তনের সুযোগ থাকতো, তাহলে কিন্তু ওরা জনগণের কাছে আসতো না, কখনো ভোট চাওয়ার জন্য কখনো আসতো না। যেহেতু ওরা ভোট চাওয়ার জন্য আসতেছেন এত বড় গরমের ভেতরেও, তাহলে বুঝতে হবে যে ওরা সিস্টেম করতে পারে নাই। শেখ হাসিনা যেটা বলছে ওইটাই সঠিক। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং সেন্টারে দাঁড়িয়েই হচ্ছে ফলাফল ঘোষণা হবে, এটাই সঠিক। যতই ভয় দেন আর দূর থেকে অনেক রকম ইশারা ইঙ্গিত করে, ওই ইশারা ইঙ্গিত আপনার জেলা সদরের বাইরে, এই উপজেলা পরিষদের এরিয়ার বাইরে, কোনো অবস্থায় শেখ হাসিনার হুকুমের বাইরে প্রশাসন কারো পক্ষভুক্ত হবে না। অতএব ভোটাররা আপনারা আশ্বস্ত থাকতে পারেন যে আপনার ভোট আপনিই দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে দিবেন। কেউ আপনার ভোট কেটেও নিতে পারবে না, জোর জবরদস্তিও করতে পারবে না। এ বিষয়ে আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। সম্মানিত ভাইয়েরা, এই নির্বাচনে আমার প্রতীক ঘোড়া হয়েছে, আপনারা শুনেছেন। আমি এই কথাটি বলতে চাই যে আপনারা আমার বাবার নাম শুনেছেন, তিনার নাম অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যিনি বিগত 7 বৎসর আগে গত হয়েছে। এই ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশমাতৃকাকে রক্ষা করার জন্য বাংলা মায়ের কিছু দামাল ছিল। এই দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে 1971 সালে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন। এই পূর্ব পাকিস্তানিরা কি করেছে? 1952 সালে আমার মাতৃভাষাকে কেড়ে নেওয়ার জন্য ওরা ঘোষণা করেছিল উর্দু হবে এই পূর্ব পাকিস্তানের একমাত্র ভাষা। ঠিক সেই সময় গুটি কয়েক মানুষ আন্দোলনে ফেটে পড়েছিল, বুকের তাজা রক্ত ঝরিয়ে আমার মাতৃভাষাকে রক্ষা করেছিল। ঠিক তারই ধারাবাহিকতায় 1971 সালে একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে সুদীর্ঘ 9 মাস যে যুদ্ধ অতিবাহিত হয়েছে, 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকের যে রাষ্ট্রে আমি দাঁড়িয়ে কথা বলছি বাংলা ভাষায়, এই ভাষাটি আসলে সেই বীর সন্তানদেরই দান যারা আমাদের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আজকে যে জমিনের পরে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, যে জমিনে দাঁড়িয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের কথা বলছি, লাল সবুজের পতাকা, বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে সারা পৃথিবীর সামনে একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে স্বাধীন হিসাবে যারা সর্বপ্রথম পরিশ্রম করেছিল, তারাই হচ্ছে আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আজকের এই সভামঞ্চে এমনই বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন, যারা সেদিন নিজের জীবনের আত্মাহুতি দেওয়ার চিন্তায় সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে নিরস্ত্র বাঙালিদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। প্রতিরোধ এমনই জিনিস, যদি জনতা এক জায়গায় হয়, তার বিরুদ্ধে যত শক্তিশালী মানুষই হোক তাকে পরাস্ত হতে হয়। বাঙালি কিন্তু সেটা পরীক্ষা করে দেখিয়েছে যে নিরস্ত্র বাঙালি সশস্ত্র পাকিস্তানি বাহিনীকে কিন্তু 9 মাসের ভিতরে পরাস্ত করে প্রমাণ করেছে যে বাংলার মানুষ কিন্তু দুর্বল নয়। এই কথাটি এই কারণে বলছি যে স্বাধীনতা সংগ্রাম 1971 সালে আমার বাবা বাবার পূর্বপুরুষেরা বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি স্বাধীন করেছিল। আমরা কেউই এদেশে কিন্তু ভেসে আসি না। আমি কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে, যে পূর্ব পাকিস্তানের ওই সেনাবাহিনীর চোখ রাঙানোকে কিন্তু ভয় করে নাই, উপেক্ষা করে বাংলার জন্য যুদ্ধ করেছে। আমি তার সন্তান, তার রক্ত আমার শরীরের মধ্যে ধাবমান। কেউ যদি মনে করে যে জোর খাটানো যাবে, কেউ যদি মনে করে কেড়ে নিয়ে যাবে, সে হচ্ছে দিবা স্বপ্ন দেখে। আমার বাবা নিরস্ত্র বাঙালিকে নিয়ে দেশ স্বাধীন করেছে, কিন্তু সামান্য একটি কালিয়া উপজেলা। ভয় দেখিয়ে লাভ নাই। আমার এই মাইকের আওয়াজ
আপনাদের লোক পর্যন্ত পৌঁছাচ্ছে। আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একদিন, মৃত্যুবরণও একদিন করব, কিন্তু কোনো মানুষকে ভয় করার জন্য না। আমি শুধুমাত্র এই সারা পৃথিবীর ভেতরে আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহকে ছাড়া এই জমিনের পরে কোনো মানুষকে ভয় করে চলার মতো মানুষ আমি নই। অতএব যারা ভয় দিচ্ছেন তাদেরকে বলবো সীমারেখা টেনে ধরেন। অনেক মানুষ আছে এই অঞ্চলে আসবে, বাঘের মতো গর্জন টর্জন করবে, আপনারা দেখবেন আসবে, কিন্তু এই মানুষগুলো এই নড়াগাতি উপজেলার বাইরে যে সময় যাবে, কালিয়া শহরে উঠা মাত্র দেখবেন যে বিড়ালের মতো রূপ ধারণ করে মিউ মিউ করে কথা বলছে। সে সময় আর বাঘ থাকে না, কিন্তু এলাকায় আসলে মনে করেন যে বনের রাজা বাঘ হয়, কিন্তু কালিয়ায় গেলে বিড়াল হয়ে যায়। এরকম অনেক মানুষের বক্তব্য আমরা শুনেছি, দেখেছি। দেখেন, আমি 1997 সালে কলাবাড়িয়া ইউনিয়নের প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আর শেষ নির্বাচন বিগত নির্বাচন পর্যন্ত করেছি। দীর্ঘ 27 বছর কলাবাড়িয়ার মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়েছে। আপনারা দেখেছেন এখানে কলাবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা এসেছে, আমার বিভিন্ন সংগঠনের ভাইয়েরা এসেছে, এমনকি আমার সাথে যে লোকটি প্রতিদ্বন্দ্বিতা করেছে সে ব্যক্তিও আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়েছে। তারাই বলেছে, আমার বলা লাগে নাই, তারাই বলছে নির্বাচন শেষ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করছি কলাবাড়িয়ার মানুষকে ঐক্যবদ্ধ করে কিভাবে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারি, আমরা চেষ্টা করে যাচ্ছি। এই নির্বাচনও কিন্তু 8 তারিখে শেষ হয়ে যাবে, 9 তারিখে কিন্তু একসাথে মিলেমিশে চলতে হবে। কিন্তু এমন আচরণ করেন না সেই আচরণের জন্য আপনাকে আমার জবাব দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতে হয়। এরকম আচরণ দুঃসাহসও দেখায়েন না। সব মানুষের উদ্দেশ্যে বলতেছি, এমন দুঃসাহস দেখাবেন না যে দুঃসাহস দেখানোর জন্য আপনাকে প্রতিহত করার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। এই অঞ্চলের মানুষের সীমারেখাটা টানার জন্য কালিয়ায় ওরা বলে যে আসলে কালিয়ায় আসলে দেখবানি, ওর বাইরেও আর একটি জায়গা আছে, সেই সাম্রাজ্য কিন্তু আমি চালাই। ওই নড়ালির সাম্রাজ্য, আমি যদি কোনো মানুষকে দাগ কেটে দিই, সেই মানুষের ওই দাগ সীমা অতিক্রান্ত করার ক্ষমতাও অনেক মানুষের নেই। আমি কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করতে চাই না। আসছি ভোট যুদ্ধে, জনগণ যাকে ভোট দিবে সেই লোকটি বিজয়ী হবে, তাই না? তা আমরা আসবো জনগণের কাছে তাদের ভোট ভিক্ষা করার জন্য। কি কারণে আসবো? ভিক্ষা করতে। দেখেন, আমরা প্রত্যেকে পোস্টারে লিখছি জনগণের সেবা করতে চাই, লিখছি না? এইটা লেখার পরে আমাদের বিভিন্ন পদ্ধতিতে আমরা সেবা করব, এই কথাটি হচ্ছে মূল প্রতিপাদ্য। যদি সেই কথাটি এসে ওনারা বলতেন যে আমাকে ভোট দেন, আমি নির্বাচিত হওয়ার পরে এই পদ্ধতিতে করব, সেটা ছিল সবচেয়ে ভালো। কিন্তু সেটা না বলে একজন বক্তব্য দিচ্ছে যে কেউ এজেন্ট দিতে দেবো না, কেউ বলতেছে যে অমুক এলাকায় কেউ ঢুকতে দেবো না, এরকম শুনতেছেন না অনেক অনেক রকমের বক্তব্য। কি ভোট চাওয়ার কোনো পদ্ধতি নেই, ভোট চাওয়ার পদ্ধতি নেই, এটা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, ক্ষমতা জাহির করার চেষ্টা। এই যে যারা বলতেছে যে এজেন্ট দিতে দেবো না, ওরা জানে না যে এজেন্ট দিতে দেবো না, পরের দিন সকাল হতে হতে হসপিটালের বেডে ওনার আসন থাকবে না কিনা এটাও উনি জানেন। যদি জানতেন তাহলে এরকম ধরনের বক্তব্য দিতেন না যে একজন প্রার্থীর এজেন্ট দিতে দেবেন। আমি কি এদেশে ভেসে আসছি? আমি তো নড়াগাতির ছেলে, আমি এই দেশে জোর গলায় বলবো না। কে বলবে? নড়াগাতিতে একজন মাত্র প্রার্থী, একটা ছেলে, আমি নড়াগাতির সন্তান। আমি এসেছি আমার বাবার বাড়িতে, আমার মায়ের বাড়িতে, আমার ভাইয়ের কাছে। আমি জোর গলায় বলবো না, বলবে কি অন্য জায়গার ভাড়াটিয়ারা এসে বলবে না। ওরা চিন্তা করে যে ভাড়াটিয়া এসে বলবে, মালিক বলবে না। তাহলে আমি তো এই অঞ্চলের ছেলে, অতএব আমিই বলবো, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কোনো কিছু না। দেখেন, এই নির্বাচনে আমি আপনাদের কিছু তথ্য দিই, আপনাদের সামনে উপস্থাপন করা আসলে প্রয়োজন। সেটি হচ্ছে যে এই নির্বাচনের পূর্বে যখন এই উপজেলা পরিষদ সংক্রান্ত বিষয়ে কথা হলো, তখন কালিয়ার মানুষের কাছে, নড়াগাতির মানুষের সপক্ষে আমি একটি বক্তব্য রেখেছিলাম। আমি সেই বক্তব্যে বলেছিলাম যে এই কালিয়া উপজেলায় বা এই 1 নং আসনে 3টে মাত্র হচ্ছে পদ আছে। একটি হচ্ছে পার্লামেন্ট মেম্বার,
একটি হচ্ছে পৌরসভার মেয়র আর একটা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তা আমি ওনাদের কাছে প্রস্তাব করেছিলাম যে পার্লামেন্ট মেম্বার আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের মাননীয় সংসদ সদস্য, উনি ভৌগোলিক কারণে কালিয়াতে উনার বাড়ি, ঠিক কিনা? আচ্ছা, পৌরসভার মেয়র এই লোকটির বাড়িও কালিয়া পৌরসভার, ঠিক না? আমি বলেছিলাম যে তাহলে আমাদের এই নড়াগাতি অঞ্চলের মানুষের প্রাণের দাবি, তাদের কথাটা বলার জন্য তো একজন প্রতিনিধি দরকার, দরকার না? সেই দরকারের জায়গা যদি হয় তাহলে একটা কাজ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানটা অন্তত নড়াগাতির ক্ষেত্রে আপনারা দেন, যাতে সেই নড়াগাতির মানুষটি, এই নড়াগাতির মানুষের অভাব অনটন, তাদের সুবিধা অসুবিধার কথাটা অন্তত আপনাদের কাছে কালিয়ায় পৌঁছায় দিতে পারে। ওনারা আমাদের সে দাবি রাখেন নাই, ওনারা আমাদের দাবি রেখে কি করছেন, বরঞ্চ আমাদের যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে নতুন করে ওনারা কালিয়ায় অনেককে প্রার্থী ঘোষণা করছেন। দেখছেন না আপনারা? তার অর্থ কি? ওনারা নড়াগাতির মানুষকে চায় না, নড়াগাতির মানুষ ক্ষমতায়ন হোক ওটা ওরা চায় না, নড়াগাতির মানুষ তার অধিকারের কথা কালিয়ার বুকে প্রতিষ্ঠা করুক, এটা ওনারা চান না। যার কারণে নড়াগাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওনারা বিভিন্ন রকমের প্রার্থী দিয়েছে। এই নির্বাচনে আমরা 5 জন প্রার্থী অংশগ্রহণ করেছি। 2 জন মানুষ অলরেডি পরীক্ষা দিয়েছে, একজন 10 বছর, একজন 5 বছর। এই 5 বছর আর 10 বছরে যেখানেই গিয়েছি সেখানের লোকেরই একটা বক্তব্য, ভোট দেওয়ার সময় আইছিল, কিন্তু ভোট শেষ 5 বছর 10 বছরের মধ্যে কোনোদিন দেখি নাই। এই লোকগুলো ওই ভোটই শুধু নেওয়ার সময় আসে, ওরা তখন আসে আপনাদের কাছে আত্মীয়তার পরিচয়, যে আমি তোমার অমুকের অমুক, তোমার গ্রামের অমুক জায়গায় আমার একটা মেয়ে বিয়ে দিয়া, বা তোমার গ্রামের একটা ছেলে আমার অমুক জায়গায় বিয়ে করছে, এই বিভিন্ন আত্মীয়তার পরিচয় আসে। কি কারণে আসে জানেন? সেটা হচ্ছে আপনাদের ওই অধিকারটা যাতে প্রতিষ্ঠা না হয়, এই জন্যই কিন্তু ওরা আসে। এরপরে ভোট করে নিয়ে যায়, যাওয়ার পরে ওই যে বাড়ি উঠলো আর কখনোই কোনোদিন মানুষের খোঁজ নেই। আর প্রতিনিধি তো থাকবে এলাকায়, সে ঘুরবে ফিরবে, দেখবে রাস্তার কি বেহাল দশা। আমি তো আসতে যাই দেখলাম যে 1 ঘন্টা সময় লাগে এই বাগুডাঙ্গা গ্রাম, বাইকালা ভ্যানওয়ালা ওরা যে কষ্ট করে জীবিকা নির্বাহ করছে, যদি এই প্রতিনিধিরা শুধুমাত্র একটু দৃষ্টি দিত, তাহলে আজকে এই যে যারা ইজি বাইক চালাচ্ছে উল্টে পড়তেছে, পাল্টে পড়ছে, হচ্ছে না এরকম ঘটনা রাস্তায়? আছে নাকি আমাদের এরকম কোনো বান্ধব সেই নড়াগাতির মানুষের দুঃখের কথা ওই কালিয়ায় যায় জোর গলায় বলবে? আসেনি? নাই। কিন্তু এলাকায় এসে কিন্তু বড় বড় আওয়াজ, ওই যে বললাম না, এলাকার বাইরে গেলে বিড়াল হয়ে পড়ে, ও জায়গায় যায় বাঘ থাকে না। আসেন, নড়াগাতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে এমন একটি আন্দোলন গড়ে তুলি যে বাধ্য হবে এই অঞ্চলের রাস্তাঘাটকে অন্তত সংস্কার করতে বাধ্য করতে হবে। 65,000 মানুষের বসতি এই নড়াগাতি থানায়। আমরা প্রত্যেকটি মানুষ তাদের যন্ত্রণায় জর্জরিত। আমাদেরকে ভূমির কাজ করার জন্য কালিয়ায় যেতে হয়, জমি রেজিস্ট্রি করতে, খরিদ করতে আর বিক্রি করতে যেতে হয় না রেজিস্ট্রি অফিসে? দেখেন, সেই রেজিস্ট্রি অফিসে গেলে আমার একজন মানুষের কাছ থেকে 6,000 8,000 টাকা সমিতির কথা বলে ওরা নিয়ে যায়, জোরপূর্বক দিতেই হবে। কই কোন মাতুব্বর তো ওই জায়গা যান না যে রেজিস্ট্রি অফিসে আমার লোকেরা টাকা দেবে না, এই কথা বলার মতো কোনো মানুষ নাই, নড়াগাতির সপক্ষে বলার মতো মানুষ নাই। ভূমি জরিপের কাজ চলছে, রেকর্ড সংশোধনীর নামে আমার গরিব দুঃখী মেহনতি কৃষক মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা ওরা আত্মসাৎ করে নিয়ে যায়। আমার মানুষকে ওরা হচ্ছে যে বঞ্চনার শিকার করে, ওদের টাকা রেখে দিয়ে পরবর্তীতে কাজ করে দেয় না। অভিযোগ করার মতো একজন মানুষ আছে নাকি কালিয়ায় নড়াগাতির মানুষের শপথ? নাই। দেখেন, এখানে একটা আন্দোলন শুরু হয়েছিল, আমার মরহুম পিতা উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি থাকার কারণে তৎকালীন সময় নড়াগাতির মানুষকে নিয়ে এই নড়াগাতিকে একটি স্বতন্ত্র উপজেলা তৈরি করার চেষ্টা করেছিলেন। ওনার চেষ্টার জায়গা ছিল। আজকে দেখেন, বাগুডাঙ্গার প্রত্যন্ত অঞ্চল আছে, আমাদের একটি এলাকা আছে নদী পার হয়ে আর এক জায়গায়, সিংগাতি, চর সিংগাতি, তাই না? চর সিংগাতি, সেই জায়গার মানুষের দেখেন কি দুর্ভোগ, তাদেরকে ওই শেষ অঞ্চল থেকে যেতে হয় হচ্ছে কালিয়ায়। দুপুরে যায় কোন জায়গায় খাবে তার হিসাব নাই।
কিন্তু এই লোকটি যদি নড়াগাতি বসে তার কাজ করতে পারতো, পহরডাঙ্গার মানুষ যদি নড়াগাতিতে যদি কাজ করতে পারতো, তাহলে কি আমাদের একটু সাশ্রয়ী হতো না? আমাদের একটু সাশ্রয় হতো, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হতাম। ওই জায়গায় আমাদের সপক্ষে কথা বলার মতো দুজন লোক থাকতো। যদি ওই জায়গাটা উপজেলা পরিষদ থাকতো, এই অঞ্চলের কোনো সন্তান অবশ্যই সে জায়গায় উপজেলা চেয়ারম্যান থাকতো, তাদের সাথে অন্যায় হতে গেলে ওই লোকটি কিন্তু সর্বপ্রথম তার প্রতিবাদ করত। এই যে আমার ইজি বাইক শ্রমিক ভাইয়েরা, ওরা বলতে পারবে সবচেয়ে সুন্দর, এখান থেকে যায় ওরাও যে টাকা ট্যাক্স দেয়, কালিয়ার মানুষেরা সেই টাকার ট্যাক্স দেয়, অথচ কালিয়ায় ঢোকার আগে ওদের গাড়ি আটকায় দেওয়া হয়। কোনো লোক যদি ওই জায়গায় ঢোকে, তাকে আস্তে আস্তে আটকায় রেখে থানায় রাখা হয় তার গাড়ি। শোনেন ইজি বাইক ভাইয়েরা আছেন না? ওই যে আটকায় রাখলো, মনে করেন কি যে থানায়, ওর সপক্ষে কথা বলবে এরকম কোনো মানুষ কি নড়াগাতির আছে নাকি কালিয়ায়? তাহলে প্রয়োজন আছে না যে কালিয়ায় নড়াগাতির সপক্ষে একজন শক্ত মানুষের দরকার আছে না? দেখেন, আমি এই নড়াগাতির 6 ইউনিয়নের বড় বড় মাতুব্বরদের বাড়িতে বাড়িতে ঘুরেছি। আমি তাদের কাছে বারংবার হচ্ছে বলেছি যে আমাদের এমন একটি সূর্য সন্তানের প্রয়োজন, যার মাধ্যমে নড়াগাতির মানুষের অধিকার ওই কালিয়ায় প্রতিষ্ঠা করা যায়। আমি ওনাদেরকে বলেছিলাম যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেন। সেই চেয়ারম্যানের সপক্ষে আমরা নড়াগাতির আপামর জনসাধারণ এক বাক্যে তাকে ভোট দিয়ে আমি আমার শ্রম, আমার মেধা, আমার টাকা এই সমস্ত কিছু বিনিয়োগ করে সেই লোককে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু যে সকল লোকেরা আজকে মনে করেন যে বিভিন্ন প্রার্থীর নাম বলছে, ওনারা সাহস করে কেউ নিজেরাও প্রার্থী হয়নি, নড়াগাতির কোনো মানুষকে ওরা প্রার্থীও করতে দেয়নি। আমাকে যতবার আমি গিয়েছি ততবার আমার কাছে বলতেছে কি, আপনি কি সত্যি সত্যি নির্বাচন করবেন? আমি যখন বলছি যে যখন কাউকেই পাওয়া গেল না, তাহলে তো আমি করব, আপনারা বলেন। ওনাদের বক্তব্য যে আপনি কি আসলে নির্বাচন করবেন? এরপরে হয়তো বা কোনো সময় লোকজনরে বলছে যে উনি জনপ্রিয়তা যাচাই করতেছে, কোন সময় বলছে উনি একটু রেট বাড়ানোর চেষ্টা করতেছে, ভালো অঙ্কের টাকা পালি উনি বসে যাবেন, এইসব কথাবার্তা বলছে। এরপরে বলছে কি যে আপনি তো পদত্যাগ করতে হবে। পদত্যাগ কি করবেন? পদত্যাগ না করা পর্যন্ত আপনারা বিশ্বাস করা যাচ্ছে না। পদত্যাগ করলে তারপরে বিশ্বাস করবেন যে আপনি প্রার্থী। আমি 15 তারিখে পদত্যাগ করার পূর্বে এই সকল নেতাদের কাছে শুনেছিলাম যে আমি কিন্তু কালকে সকালে পদত্যাগ করব। 15 তারিখে শুনছি আমি কিন্তু এখন পদত্যাগ করব। সে সময় সব মাতুব্বার আমারে বলছেন যে ঠিক আছে, আগে করেন, তারপরে শেষে বুঝবানি যে আপনি করেছেন, এরপরে বুঝবানি প্রার্থী। ঠিক 15 তারিখে আমি যখন পদত্যাগ করলাম, ওরা বুঝলো আমি প্রার্থী। কিন্তু দুঃখজনক যে সেই সময় আস্তে আস্তে এই নড়াগাতির লোক বাদ দিয়ে ওনাদের বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় জড়ায় গেল। সেই সব আত্মীয় স্বজনকে নিয়ে এসে বিভিন্ন ওই রসুন পিঁয়াজ ঝালপতিকে ভোট চাইয়ে বেড়াচ্ছে। দেখছেন না, রসুন পিঁয়াজ ঝালপতিকে বিভিন্ন লোক আত্মীয়র কথা বলে আসছে, এখন ভোট চাইয়ে বেড়াচ্ছে। তাহলে কি করলো? নড়াগাতির মানুষের পিঠে ছুরি মারলো। নড়াগাতির মানুষের পিঠে ছুরি মারলো। আপনারা জানেন, একটা অতীত ইতিহাস বলি, সেটি হচ্ছে যে এই বাংলাদেশ আর নিখিল ভারত একসময় একসাথে ছিল। তখন এই দেশটি স্বাধীন ছিল। সেই স্বাধীন নবাব ছিল নবাব সিরাজউদ্দৌলা। শুনেছেন না আপনারা নাম? নবাব সিরাজউদ্দৌলার নাম যেরকম মানুষ জানে, ঠিক তেমনি ভাবে ওই নবাব সিরাজউদ্দৌলার পিঠ আর একজন লোকের নাম শোনা যায়। বলতে পারেন কি তার নাম? মীর জাফর। যেখানে এই নবাব সিরাজউদ্দৌলার নাম বলা হয়, ওই জায়গায় মীর জাফরের নামও কিন্তু উচ্চারণ করা হয়। ওই মীর জাফর বাংলাদেশের মানে এই স্বদেশী মানুষ হওয়ার পরেও 1757 সালে যে যুদ্ধ হয়েছিল, 50,000 সৈন্য নিয়ে উনি নীরবে দাঁড়িয়েছিলেন। অথচ প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল মাত্র 2,500 থেকে 3,000। মীর জাফর 50,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে থেকে নিশ্চুপ বাংলার স্বাধীনতাকে খর্ব করেছিল। ওরা ষড়যন্ত্র করে বাংলার স্বাধীনতাকে ব্রিটিশের হাতে তুলে দিয়েছিল। 190 বছরের গোলামি, বাঙালিদের 190 বছরের গোলামি করতে হয়েছে ওই ব্রিটিশের কাছে। আজকে যারা মীর জাফরের চরিত্র অভিনয় করে নড়াগাতির মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে নড়াগাতির মানুষের অধিকারকে অন্য এলাকার মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, ওই ষড়যন্ত্রকারীরা দেখবেন একদিন ওদের অবস্থাও মীর জাফর যেরকম ভাবে কালের চক্রে
পাগল হয়ে মারা গেছিল, নিজে পাগল হয়ে মারা গেছিল স্বদেশী মানুষের বিরোধিতা করার কারণে, বাংলাদেশ বা এই নিখিল ভারতকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার কারণে। ঠিক এরকম একই পরিণতি কিন্তু যারা আজকের মীর জাফর হচ্ছে তাদের অবস্থা কিন্তু দেখবেন যে কালক্রমে সেখানেই গেছে। আপনারা তো বলেছিলেন যে নড়াগাতির মানুষ ঐক্যবদ্ধ হও, আমাদের নড়াগাতির অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। অনেকেই বলেছে নড়াগাতির অনেক মানুষ বক্তব্য দিয়ে। তাহলে আজকে কি হলো? আমার বাড়ি তো কলাবাড়িয়া, নড়াগাতির একটি প্রত্যন্ত অঞ্চল কলাবাড়িয়া গ্রামে। আজকে সেই সুর ঘুরে কি কারণে আপনারা একজন লোহাগাড়ার একজনকে হায়ার করে আনতেছেন, কেউ একজন কালিয়ার একজনকে হায়ার করে আনতেছেন। আজকে কি দেশের লোকের ভারী দোষ হয়েছে? কালকে আবার বলতে হবে না নে, যদি আপনার প্রার্থী হতে হয়, আপনাকে যদি এই অঞ্চলে জোট গঠন করতে হয় নড়াগাতি, সেদিনকে কি কলাবাড়িয়ার লোকরে বাদ দিয়ে জোট করবে না? লাগবে না? কলাবাড়িয়ার মানুষকে জোট করতে হলে নড়াগাতি লাগবে। তো আমি তাদের প্রতি সম্মান রেখে এই কথাটি বলতে চাই। ওই যে প্রচলন আছে, যে লোকটি হচ্ছে কুয়ো কাটে ওই লোকটা কুয়োয় পড়ে, আছে না এরকম একটা প্রচলন? যদি আজকে যদি আপনি জোটের জায়গায় যদি কেউ কুয়ো কাটে, দেখবেন যে কয়দিন পরে আপনি নিজেই কুয়োয় পড়ে গেছে। সেদিন আপনাকে রক্ষা করার মানুষ থাকবে না, সবাই আপনাকে প্রত্যাখ্যান করবে। তা আমি বলবো যে বিবেকের তাড়নায় নড়াগাতির মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন একসাথে একজোট হয়ে কাজ করি, দেখি নড়াগাতির মানুষের জন্য কিছু করা যায় কিনা। নড়াগাতিকে একটি স্বতন্ত্র উপজেলা যদি করতে হয়, তাহলে এই নড়াগাতির মানুষকেই দাবি করতে হবে। ইংল্যান্ডের একজন মানুষ এসে নড়াগাতির উপজেলা করার জন্য চেষ্টা করবে না, করবে নাকি? দেখেন আজকে যারা ভোটের মাঠে এসেছে, নড়াগাতির মানুষের কাছে বিভিন্ন ধরনের বক্তব্য ওনারা রাখছে, কিন্তু ওনারাই এই নড়াগাতির উপজেলা করার সর্বোচ্চ বিরোধিতা করেছে, সর্বোচ্চ বিরোধিতা করেছে যাতে একটি উপজেলা ঘোষণা না হয়, আমরা যাতে আমাদের অধিকার ফিরে না পাই। আজকে দেখেন একটি ব্রিজ হয়েছে বলে আজকে পহরডাঙ্গার মানুষ একটু যারা সামনের কাতারে আসছে। আপনারা শুধু চিন্তা করেননি, জননেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার সাথে সম্পর্ক সৃষ্টির জন্য এই অঞ্চলের মানুষের যদি এই ব্রিজ যদি নির্মাণ না করে দিত, এই অঞ্চলে লাইটের ব্যবস্থা হতো, এটাও কিন্তু হচ্ছে স্বপ্ন ছিল। আপনারা হতেন সবচেয়ে হচ্ছে নিম্ন এলাকার মানুষ। আজকে ব্রিজটা হওয়ার কারণে কিন্তু আপনারা সামনের কাতারে আসতে পারছেন, ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে তাহলে আমরা নড়াগাতির মানুষেরা কেন এই ভেদাভেদ ভুলে একজোট হয়ে আমরা কাজ করতে পারি না? আমি আহ্বান করব আজকের মিটিং এর মাধ্যমে আমার সেই সকল ভাইদের সুমতি আসুক যে আমরা একটু চেষ্টা করে দেখি যে নড়াগাতির মানুষের আসলে অধিকার তৈরি করা যায় কিনা। আর যদি আজকের এই নির্বাচনে আমরা ফেল করি, শুনে রাখেন আমাকে দিয়ে যদি না হয়, এরকম কোন পুরুষ মানুষ নাই নড়াগাতি তারে দিয়ে হচ্ছে পরবর্তীতে করবে নাই। আমি বলতে পারি যে আমি যে কোনো লোকের বিচার করার ক্ষমতা রাখি, আমি বলতে পারি ব্যগ্র কণ্ঠে যে আমার অঞ্চলের মানুষের অধিকার সৃষ্টি করার জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কালামুখিনীর ছেলেই একমাত্র যথেষ্ট। আমি কখনো কোনো মানুষের পিঠে ছুরিকাঘাত করি না, তার প্রমাণ কলাবাড়িয়ায় আমি 27 বছর চেয়ারম্যানই করছি। আপনারা দেখেন যারা পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছে, আমি কালকে গণনা করে দেখেছি, একজনের অভিজ্ঞতা 10 বছর আর 3 জনের অভিজ্ঞতা হচ্ছে 5 বছর। একবার করে জিতছে আর জিততে পারে নাই। ইউনিয়ন পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করেছে, একবার জিতছে, বাদ বাকি সববার শুধু হারিয়ে যাচ্ছে। ওদের নিজের এলাকার লোক বিশ্বাস করে না। 3 জনের মেয়াদ 15 বছর, একজনের মেয়াদ 10 বছর, কত হলো? 25 বছর। আরে আমি তো কলাবাড়িয়া 27 বছর শাসন করছি, ওদের অধিকতা কি 4 জনের মিলে যা, আমার তার থেকেও 2 বছর বেশি না? ওরা কি অধিকারের কথা বলতে চায়, ওরা কি অভিজ্ঞতার কথা বলতে চায়? কোন অভিজ্ঞ লোক দিয়ে আসছেন বাড়িতে দাওয়াত করে যে আমার মেহমান এর ভোট দেন? দেখেননি পোস্টারে নাম লেখা আছে, আমার নামের আগে তো লেখা রয়েছে অ্যাডভোকেট। আপনারা তাদের প্রার্থী করে নিয়ে আসতেছেন, কার নামের লেখা রয়েছে মাস্টার, প্রফেসর, ডাক্তার, আছে নাকি কেউ? আরে আমার নামে তো একজন অ্যাডভোকেট হিসেবে ডেফিনিশন দেওয়া আছে। কোন লেখাপড়া জানা যোগ্যতা সম্পন্ন লোক নিয়ে আসতেছেন নড়াগাতির মানুষের শাসন আর শোষণ করার জন্য? ওরা তো 10 বছর 5 বছর করে দেখছে, এই অঞ্চলের মানুষের কোনোদিন খোঁজও নেই।
একদিনের জন্য খোঁজ নেয় নাই। আপনারা যারা এই জায়গা বলতেছেন তারা হচ্ছে কালিয়ায় যাওয়ার পরে আপনাকে যদি চেয়ারের বরাদ্দ থাকে না, আমাদের সব জানা আছে। ওই অঞ্চলে চেয়ারের বরাদ্দ তৈরি করতে হবে ঘরের মধ্যে বিভেদ করে নয়, ঐক্য করে। নড়াগাতির মানুষের ঐক্য সৃষ্টি হলে ওই কালিয়া অঞ্চলে এই নড়াগাতির মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। আসুন আমরা সব ভাই একসাথে একজোট হয়ে একবার চেষ্টা করে দেখি যে যারা আমাদেরকে শোষণ করে খেয়ে ফেলতেছে। এই অঞ্চলের মানুষ জমির জরিপে যায়, টাকা নিয়ে গেল, একটু পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই লোকটির টাকা আদায় করতে হবে। এই জায়গায় বসে হুঙ্কার হাঙ্কার দিলে কাজ হবে না, যাতে হবে কোন জায়গায়? যে জায়গায় ভেজাল সেই জায়গায়, ভেজালের জায়গা যাবেন না, ভেজালের জায়গা যাবেন না, শুধু এই জায়গা বসে ক্ষতি থাকবে। আমি তো আপনাকে আহ্বান করছি, চলেন যাই ওই রেস্টি অফিসে যাবো। কোন কোন শালা আমার লোকের টাকা পয়সা নিচ্ছে, ওর গাছ ধরে ধরে নিয়ে আসতে হবে। কই আমার সাথে তো যান না, কিন্তু এলাকায় বাঘ। আমি আহ্বান করি যে সকল নিরন্ন মানুষকে রক্ষা করার জন্য আসুন একযোগে কাজ করি। ভাইরা আমার, নির্বাচনের মাঠে আমি আপনাদের সামনে বলেছি যে একজন মানুষকে ভোট দিতে হলে যোগ্য মানুষকে ভোট দিতে হয়। তো যোগ্যতার বিবেচনায় যদি শিক্ষাগত যোগ্যতা দেখেন, দেখবেন যে আমার যোগ্যতার সমকক্ষ ওনারা না। আবার যদি বলেন যে অভিজ্ঞতা লাগে, সেটাও আমি আপনাদের সামনে প্রকাশ করলাম যে সেই অভিজ্ঞতায় ওনাদের 4 জনের মিলে 25 বছর, আমার একা 27 বছর। তাহলে 4 জন ভার্সেস 1 জন, তারপরে 2 বছর বেশি। ওরা আমার সামনে কিন্তু অভিজ্ঞ না। তাহলে এই অনভিজ্ঞ লোক যারা ইউনিয়ন পরিষদে একবার হওয়ার পরে তাদের এলাকার লোক বসছে যে এর জিনিস চলবে না, আর প্রত্যাখ্যান করছে। একবার ক্ষমতায় আইছিল, এমন ভাবে শেষরামি আকাশ কুকাশ করেছে যে পরের বার ইউনিয়ন পরিষদে জামানত বাজে চতুর্থ হয়েছে। খোঁজ নিয়ে দেখবে। কিন্তু আমি হচ্ছে সেই ব্যক্তি, মুখী যে কথা বলি ওই অধিকারটা কথা দিই আবার পালন ভোটে আমি দাঁড়াই। আরেকটি, আমরা তো পরাজিত হয়েছি ঘোড়া প্রতীক নিয়ে। এই ইউনিয়নের মানুষ, এই পহরডাঙ্গার মানুষ আমাকে জিতে দিচ্ছিল, কিন্তু আমরা কি হচ্ছে অন্য জায়গাতে পরাস্ত হয়ে আছি। তাহলে আমরা পরাজিত মানুষ, এই পরাজিত মানুষের একবার জিতা উচিত না? জিততে হলে কি করতে হবে? পহরডাঙ্গায় আমাকে যারা গতবার ভোট দিয়েছে তার সকলে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ভোট দিতে পারে না, ওই যে ওদের কথা শুনে চোখে ধুলো দিচ্ছে, ভোট নিয়ে গেছে কিন্তু আর কোনোদিন ফিরে আসে না, ওই লোকগুলোকে আনতে হবে। ভাই তোরা তো ভোট দিছিলি, তোদের কথার মতো তো এখানে ইটও বসালো না, কোনো জায়গায় একটা পাইপ কালবার, একটা জায়গায় সার দিতে হবে, কয়েকখানে বাঁশ লাগবে, তাও তো কোনোদিন দিতে আসে না। তাই নড়াগাতির একজনে বানাই, ধরে বাড়ি যায় ধরা যায়। কলা বাড়িয়ে যাতে বেশি দূর না, পাশের গ্রাম যায়, ওই জায়গায় ধরা যায় যে বাঁশের সার লাগবে, পাইপ কালভার্ট লাগবে, টিউবওয়েল লাগবে, মসজিদের সাহায্য লাগবে, এই মন্দিরের সাহায্য লাগবে, পরে যায় বাড়ির পরে দরবারে। চল সবাই একযোগে কাজ করি, কি তাই হওয়া উচিত না? তা আমি আপনাদের কাছে সেই আহ্বান করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আমরা পরাজিত মানুষ একবার জিতার চেষ্টা করি, না তো সারা জীবন পরাজিতই থেকে গেলাম, হারিয়ে গেছি। জিততে হবে না, জিতার জন্য ঐক্যবদ্ধ করার জন্য আমি সাধারণ ভাইদেরকে এই কথা বলবো যে দীর্ঘ রজনী আপনারা অপেক্ষা করে আছেন। শুধু আপনার ভোটটি কিন্তু দিলে নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না, চেষ্টা করতে হবে। প্রত্যেকটি ভোটার যদি মনে করে 2টা 5টা করে ভোট আমরা সংগ্রহ করি, তাহলে এই নির্বাচনে আমরা বিজয়ী। আর সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেকে বলতেছেন যে আপনি একটু যারা পিছনে পড়ে গেছেন। আমি আসলে পিছনে পড়িনি কেন আপনাদের একটু ব্যাখ্যা করি। এই যে পাখিরা বসবাস করে গাছে, খুব সকালবেলা ওরা হচ্ছে নীড় ছেড়ে বের হয়ে যায়, নিজে খাওয়া দাওয়া করে, সন্ততি থাকলে তার জন্য কিছু খাবার সংগ্রহ করে আনে, তাই না? এরপরে যখন সন্ধ্যা হয় তখন কোন জায়গা ফেরে? তাহলে নিজের বাড়িতে ফেরে। তা আমিও তো আপনাদের সন্তান। এই নির্বাচনে 15টা ইউনিয়নের নির্বাচন, আমি শুধু যদি বাগুডাঙ্গার ভোট সব পেয়ে যেতাম তাহলে কি জিততাম? আসলে তাহলে জিততে হলে আরো অঞ্চলের ভোট দরকার আছে না? তা আমিও আসলে সকাল সকাল বের হয়েছিলাম
সেই ভোট সংগ্রহের জন্য, সেই খাবারের সংস্থান করতে, যে যদি বাইরের থেকে কিছু জোগাড় করতে পারি আর নিজ এলাকা দুই জায়গা যোগ করলে আমি বিজয়ী হতে পারি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে কালিয়া নদীর ওপারে 5টি ইউনিয়ন আছে। আপনাদের এই সন্তান সেই জায়গায় সৃষ্টি করছে। 8 তারিখের ফলাফলে ওই 5 ইউনিয়নের 5টাই আমি বিজয়ী হব। ও জায়গার 5টা জিতে আসার পর থাকে হচ্ছে 6টা নড়াগাতি। এইটা তোমার বাপের বাড়ি, নড়াগাতি আমার বাবার বাড়ি না, এই জায়গায় আমার মা বাস করে না, এই জায়গায় তোমার মা বা ভাই বোন তারাই বসবাস করে। তো এই 6টাই যদি আর জিতে যায়, আর কেউ কি আমার সাথে নির্বাচনে পারবেন না। বুঝতে পারছেন? এই কারণেই হয়তো বা মনে হতে পারে আমি সারাদিন আহার সংগ্রহ করে সন্ধ্যার সময় নিজের নিবাস নড়াগাতি ফিরে আসছে। এই নড়াগাতিকে যদি সত্যিকারেই আপনারা ভালোবেসে থাকেন, তাহলে নড়াগাতির একজনকে কিন্তু প্রতিনিধি বানাতে হবে। তাইলেই শুধুমাত্র হচ্ছে নড়াগাতির কোনো স্বার্থ রক্ষা হবে, না হলে স্বার্থ রক্ষা হবে না। দেখেন, আমি অনেক জায়গায় অনেক শক্ত শক্ত বক্তব্য দিচ্ছি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে এই অঞ্চলের মানুষের সাথে শক্ত বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। কারণ বিগত একটা নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম, এমন ঘটনা ঘটছিল যে এই অঞ্চলের মানুষদেরকে এই গুলি করে পলায় যেতে হয়েছিল। ঘটছিল, আছেন নাকি যে পহরডাঙ্গার মানুষ মনে আছে নাকি? এই যে সে গুলি খাওয়ার লোকের সামনে এই লোকটারে গুলি করতে করেছিল। এরপরে এই অঞ্চলের মানুষ এমন প্রতিবাদ তৈরি করছিল, যারা গুলি করছিল তারা কি দৌড়ে পলাই গেছিল, গাড়িতে উঠে পালায় যেতে হয়েছিল। তো তার জন্য আমার বিশ্বাস যে অঞ্চলের মানুষ তো বীর, এদের আমি কি শক্তি দেবো, ওরা আমার শক্তি দেবে। ওরা রাইফেল বন্দুক মানে না, বুঝতে পারছেন? হয়তো অনেকে চিন্তা করছে কি ব্যাপার, আমাকে চেয়ারম্যান সাহেব আস্তে আস্তে করছে কে, এরকম তো কয় না, আইসিয়ে করছে কে। আরে এরা তো বীর, রাইফেল বন্দুক মানেনি, তাবড়ায় উঠে বেড়াইছে। এই পহরডাঙ্গাতে পলাই চলে যাতে হয়েছিল কোনো রকমে, জাননি অনেক লোকের। তথাপি এই লোকদেরকে সাহস দেওয়ার কিছু নাই। এরা যদি শুধু ঐক্যবদ্ধ হয়, এই অঞ্চলের মানুষ পারে যে অন্য লোক এসে এই জায়গায় ছুটা ঘুরবে, এরকম ক্ষমতা সম্পন্ন লোক এই পহরডাঙ্গার বাইরে না। সত্যি বললাম না মিথ্যে বললাম? পহরডাঙ্গার মানুষ ওরাই ওদের প্রতিবাদ তৈরি করতে পারে। এই জন্য মেলা শক্ত কথা না, শুধু আমি এই কথাটি বলেছি, জননেত্রী শেখ হাসিনা বলেছে ভোট হবে এরকম, দেখবেন 8 তারিখে তেমনই হবে, কোনো ব্যত্যান্তর হবে না। ক্ষমতাসীন মানুষেরা লড়াইয়ের জমিনে কোনো জায়গায় পাও দেওয়ারও সুযোগ পাবে না। ভোট কাটা তো দূর, অনেকের পরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, একজন ঘোষণা দিচ্ছে যে কোনো রকমের এজেন্ট দিতে দেবে না, কালকেই তারা অ্যারেস্ট করতে গেছে। সে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, খোঁজ নিয়ে দেখবেন আপনারা। পুলিশ সাথে সাথে তার বাড়ি যায় অ্যারেস্ট করে দিয়ে যাবে। তারপরে তার মুসলেখা দিতে হয়েছে যে আমি ভাইসে থাকা অবস্থায় কোনোদিন এই কথা কমো না। বুঝছেন কিরম নির্বাচন হবে না? তো এরকম শক্ত নির্বাচনই হবে না, আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই। আর পরিশেষে আমি আপনাদেরকে আবারও সেই একই কথা বলব যে আমরা সকলে মুসলমান, আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর মুখোমুখি হতে হবে, তাই না? তো দেখেন, ওই নির্বাচনে আমরা 5 জন লোক প্রার্থী হয়েছি। আমি কালকে একটা গঠন করার কথা বলেছে, ঘোষণা দিচ্ছে, ওনাকে খোঁজ নিয়ে দেখবেন আগের রাত্রি পেট ভরে খাইছে, ওরা মদ পেটটা ভরে খাইছে, সকালবেলা চোখ টুক ভালো করে মুছে আসে মানুষের সামনে বলতেছে মাদক মুক্ত কালিয়া উপজেলা। আর তোর তো পেট ভরা মদ রয়েছে, তুই কিরকম করে অস্বস্তি করবি? আমি কালকে ব্যাখ্যা করে বলছিলাম, আপনাদের কষ্ট না হলে আমি একটু তারা ব্যাখ্যাও করতাম। আমি কালকের বক্তব্যে বলছি যে এই গ্রাম বাংলায় মানুষের কাজকর্ম, কৃষি কাজ করতে গেলে, দৈনন্দিন কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে হাতে পায়ে কোনো বড় ধরনের আঘাত লেগেছে, ক্ষত হয়েছে, এরপর এক ধরনের রোগ হয় ওই জায়গা থেকে, আঘাত লেগে কেটে যাওয়া জায়গা থেকে এক ধরনের রোগ হয়। আপনারা বলতে পারেন সেই রোগের নাম গ্যাংরিন। ডাক্তার বলে কি যে গ্যাংরিন হওয়ার পরে ওইটা ট্রিটমেন্ট করার জন্য যদি কাটিয়ে না ফেলেন, আস্তে আস্তে কস্তি কস্তি সারা শরীর পচে যাবে। সেই জায়গা কি করতে হবে? তাহলে কাটিয়ে ফেলতে হবে।
কারণ গ্যাংগ্রিনের কথা কিরকম বলছে, ধরে নেন যে আপনার একটা আঙ্গুলের মাথায় গ্যাংগ্রিন হয়েছে, একটা আঙ্গুলের মাথায় গ্যাংগ্রিন হয়েছে। ডাক্তার সাহেবের কাছে গেলে উনি বলেন কি যে এক কর কেটে ফেলতে হবে, গিরের থেকে কেটে ফেলতে হবে, মানে যে জায়গায় লাগুক তারপরে ওই গিরে পর্যন্ত কেটে ফেলতে হবে, না হলে ওই গ্যাংগ্রিন হচ্ছে কি আরো ভিতর দিক চলে আসবে। শুনছেন না? এরকম ভাবে কেটে ফেলবে। এবার মদ, আমরা তো মুসলমান, আমাদের জন্য হাদিস কোরআন আছে না? আছে মুসলমানদের হাদিস কোরআন। সেই হাদিসই বলতেছেন, নবীজি ব্যাখ্যা করে গেছে, সেই জায়গা বলতেছে যে ধরেন একজন লোক মদ খাচ্ছে, আপনি খাচ্ছেন না, কিন্তু আপনার অনিচ্ছাকৃত সেই মদ দেখা গেছে আপনার আঙ্গুলের মাথায় লেগে গেছে, অনিচ্ছাকৃত লেগে গেছে। তা বলতেছে যে ওই যে লেগে গেছে 40 দিনের ইবাদত বন্দেগী আগে শেষ। তার মানে কি, আপনি যাতে ওই মদখোরের আশেপাশে মোটে না যান, 40 দিনের ইবাদত শেষ, আপনি খাচ্ছেন না আর একজন খাচ্ছে, সিটকে লাগিয়েছে, শেষ। এইবার বলতেছে যে যদি কেউ মদ খায় তাহলে আস্তে আস্তে যে জায়গায় লাগছে সেই জায়গাতে কি করতে হবে, এই আঙ্গুলের মাথায় লাগছে, এক কর ছেড়ে দিয়ে পরের করে কেটে ফেলতে হবে, মানে এক গিরে ছাড়িয়ে পরের গিরে কাটতে হবে। তাহলে গ্যাংগ্রিন বড় অসুখ নাকি মদ বড় অসুখ? তাহলে ওই এক গিরে কাটে ফেলতে হয়। যারা খায়, কালকে বলছিলাম সুন্দর ভাষা, গিলাসে ঢালে, এরপরে দেয় কোন জায়গা, মুখী নাকি বাইরে? তাহলে মুখী দিতে গেলে কি ঠোঁটে লাগে নাকি? ঠোঁটে লাগে? খাতে গেলে কি জিভের প্রয়োজন হয় নাকি এমনি এমনি চলে যায়? এরপরে ভিতরে যাতে গেলে কণ্ঠনালী লাগে নাকি লাগে না? এরপরে যায় পাকস্থলী পর্যন্ত, যায় না? এবার মনে করেন পেটে সংরক্ষণ রয়েছে, যখন পিশাব করে কোন জায়গাতে করে? সামনের পার্টে। এবার মনে করেন যে বড় স্টেঞ্জা করবে, কোন কোনাতে করে? এখন ওই লোকের যদি করেন কিন্তু ওইটা গ্যাংগ্রিনের চেয়ে বড় অসুখ, কাটিয়ে পরিষ্কার করতে হবে। ইসলাম বলেছে কোন জায়গা কাটবেন, আছে নাকি কাটার জায়গা? তাহলে ওইরকম ওরা রাতভর খায়, সকালবেলা এসে কালিয়ারে মাদক মুক্ত ঘোষণা করে। আমি কালকে বলেছি, ওপেন চ্যালেঞ্জ করছি, বলছি কি যে ভোটাররা তো ভোট দিয়ে চেয়ারম্যান বানায়, নাকি চেয়ারম্যান ভোটার বানায়? এরা বানায় ভোটাররা চেয়ারম্যান বানায়। আমরা বাড়ি বাড়ি আসে তো আমাকে একটা করে ভোট ভিক্ষে দেন, তাই কই না? তো ভিক্ষুক কোনোদিন মালিক হয় নাকি যে দেয় সে মালিক হয়? তাহলে যে দেয় সে যদি মালিক হয়, সেই মালিকদের ক্ষমতা আছে না যে আমরা যারা ভিক্ষুক তাকে ডাইয়ে এক জায়গা করার, আছে নাকি? তাহলে ওই ক্ষমতা যদি আপনাদের থাকে তাহলে হচ্ছে আমাকে 5 জন প্রার্থীরা ডাকি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা শুনবেন যে ল্যাব টেস্টে রক্ত পরীক্ষা করলে সব রোগ সব কি দিয়ে কি আছে সব বারো যায়, শুনছেন না? তো ওই রকম যদি কেউ যদি মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল খায়, ওই রক্ত টেস্ট করলে সাথে সাথে ডোপ টেস্ট করে, ডোপ টেস্ট করে 12 যাবে কত সময় আগে খাইছে, কবে খাইছে তা 12 যায়, ওই রক্ত পরীক্ষা করার মতো। তো সেই পরীক্ষা করাবে, দেখবেন যে সব সারা ধরা, আগের দিন করে খাইছে সব। কজন ধরা? একজন ধরা খাবে না, একজন মানুষ ধরা খাবে না। কি হচ্ছে, আল্লাহরে ভয় করে, আল্লাহর হুকুম, ওটা হারাম করা হয়েছে। আমি কখনো আমার শরীরে মাদকের কোনো চিহ্ন লেশ মাত্র কোনো জায়গায় পাওয়া যাবে না। কারে দিয়ে মাদক মুক্ত কালিয়া উপজেলা করা যাবে? যে পেট ভরে খাইছে ও, নাকি যে কোনোদিন স্পর্শ করে দিছে? কে করবে? তাহলে আমি স্পর্শ করিনি, জোর গলায় আমি বলতে পারি যে মাদক মুক্ত কালিয়া উপজেলা করবো। আর ওই চোরেরা পেট ভরে খাইয়া এসে সকালবেলা আপনাদের সামনে মিথ্যে ভাষণ দেয়, যে মালিকের সামনে মিথ্যে ভাষণ দেয়, চোর কব নাকি ভালো মানুষ কব? তাহলে ওই সব চোরেরা আপনাদের ভোট চুরি করার জন্য রূপ বদল করে, চোরেরা কি করে দেখেন, রাত্রিবেলা সিং কেটে ঘরে ঢোকে, দেখছেন না? ওই ঢুকার আগে কি করে, ওই সিংয়ের মধ্যে দিয়ে মাটি কলস ঢুকোয়, মাথা কালো মাটি কলস ঢুকোয়, যে বাড়ি যদি পড়ে ওই মাটি কলসের পড়ে পড়বে, নিজের মাথায় পড়বে না, করে না? এইবার কি করে, যাতে চিনা না যায় সেজন্য মুখ বাঁধে, কেউ কালি লাগায়, শুনছেন না চোরেকে গল্প, যাতে না চিনতে পারে। তার মানে কি, রূপ বদল করা, কায়া বদল করা, তাই না? এই চোরেরাও কায়া বদল করে আসতেছে, যে কালিয়ারে মাদক মুক্ত করে। চোর গায়ে পায়ে কালি লাগায়, চেহারা বদলায়, সুন্দর জামা কাপড় পরে আইসে, ফুট প্যান্ট পাঞ্জাবি পরে আইসে মানুষের ভুল বুঝে এই ভোটটা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন, আপনারা তো মালিক,
আপনারা সতর্ক থাকবেন যে ওই চোররা যেন আপনাদের ঘরে এসে শীত কাটতে না পারে। কিছু লোক সহযোগিতা করবে, চুরি করতে গেলে কিন্তু ওই ডাকার লোক এসে হঠাৎ করে একজনের বাড়ি চুরি করতে পারে। এই জায়গায় একজন স্থানীয় লোক লাগে যে জায়গা টাকা দেখা যায়, সে আবার রাস্তায় পাহারা খায় যে যাতে পরিচিত কেউ এসে ধরে না ফেলতে পারে। এরকম লোকও আসবে ওই শীত কাটার জন্য, চুরি করার জন্য, সহযোগিতা করার জন্য। বাইরের লোক, নিজেদের লোকরা। সতর্ক থাকবেন, আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি। ভাইরা আমার, নির্বাচন 8 তারিখ। আমার দৃঢ় বিশ্বাস নড়াগাতির মানুষের এক একটি ভোট নড়াগাতির সন্তানের সপক্ষে, ঘোড়া প্রতীকের সপক্ষে হবে। এই নড়াগাতিকে যদি উপজেলা গঠন করতে হয়, তাহলে নড়াগাতির কোনো একটি সন্তানকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি থাকবে, আগামী 8 তারিখ এই নড়াগাতির সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের প্রত্যেকের এক একটি মূল্যবান ভোট ভিক্ষা হিসেবে আমাকে দিবেন। আপনারা যদি আমাকে ভোট দেন, আমি আপনাদেরকে এই কথা নিশ্চিতভাবে বলতে পারি, আমি আপনাদের সেই কথা বলতে আশ্বস্ত করতে চাই। আমি যখন 22 বছর বয়সে কলাবাড়িয়ার চেয়ারম্যান হয়েছিলাম, আমি কলাবাড়িয়ার মানুষের 27 বছর সেবা করে ছায়া দিয়ে রেখেছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে ঋণী করেন, আমি একই পদ্ধতিতে এই সমগ্র কালিয়া উপজেলার মানুষকে আমি সেই ছায়াতলে আনবো যেখানে শান্তি সুবাতাস পাবে। আপনাদের কাছে আমার করজোড়ে বিরতি থাকবে যে আজকে যারা বক্তব্য শুনে গেলেন, এই বক্তব্যের কথাটি আমার মা বোনদের কাছে পৌঁছে দিবে। তাদের কাছে বলবেন যে তোমার ছেলে দাঁড়াইছে, তোমার ভাই দাঁড়াইছে, নির্বাচনে ভোট ঘোড়া প্রতীকে দিতে হবে। এটা আপনাদের কাছে দাবির জায়গা থাকবে। যাই হোক, নির্বাচনী বক্তব্য শেষ। এই নির্বাচনী বক্তব্য শেষে সমগ্র মুসলিম জাতির জন্য আমি যে কাজটি দীর্ঘদিন ধরে করছি, নির্বাচন উপলক্ষে না, একজন মুসলমান হিসেবে আমার ইমানি দায়িত্ব হিসাবে আমি একটি কাজ সমগ্র অঞ্চলে বক্তব্য শেষ হলে আমি চেষ্টা করতেছি করার জন্য। চেষ্টা করি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদে যাই প্রতিষ্ঠা করার জন্য। এটি কোনো সীমারেখা না, বাংলাদেশের যে প্রান্তে যাই সেখানে যাই চেষ্টা করি। এই বক্তব্যটি হচ্ছে আমাদের সকল ইমানি পরীক্ষার জন্য। আমি আগেই বলেছি যে আপনারা দেখেছেন যে সমগ্র পৃথিবীতে মুসলমান জাতিকে নিধন করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য একটি গভীর ষড়যন্ত্র চলছে না? সেই ষড়যন্ত্র মুসলমান ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা দেখবেন যে আমার মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়েছে, মায়ানমারের রাস্তায় ছেড়ে দিয়েছে, কাপড় চুপড় বিহীন। যে পাবে, যে বিধর্মী পাবে, সে যাতে ধর্ষণ করতে পারে সেই জন্য আমার মা বোনদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছে। ওই মায়ানমারে আমার শিশু বাচ্চাদেরকে ওরা ধরে নিয়ে যায়, বড় বড় ব্যাগের মধ্যে জ্বালায় স্যুপ বানায়, ওরা স্যুপ বানায় খেয়ে ফেলতেছে আমার বাচ্চা। কাদের কাছে? মুসলমান। দেখেন আমাদের পার্শ্ববর্তী ভারত আমাদের মসজিদ থেকে মন্দির বানাইছে, দেখছেন না? দেখছেন? এই যে ইউটিউবে দেখায়, ফেসবুকে দেখায়। সদ্য দেখবেন যে ইসরায়েল নামক একটি রাষ্ট্র আছে যেখানে ইহুদিরা বসবাস করে। ওরা আমাদের গাজা উপত্যকা ঘিরে ফেলছে, 30 লক্ষ মানুষ বাস করে সেখানে, শুধু মুসলমান। এই 30 লক্ষ মুসলমানকে ঘিরে ফেলে দিয়ে তাদের গ্যাস বন্ধ করে দিয়েছে, তেল বন্ধ করে দিয়েছে, বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। এরপরে কি করছে? হসপিটালগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে যাতে ট্রিটমেন্ট না নিতে পারে। এরপরে কি করতেছে? নির্বিচারে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে এই লক্ষ লক্ষ মুসলমানকে গৃহহীন করেছে। এরপরে কি করেছে? এই গৃহহীন মানুষগুলোকে এক জায়গায় জড়ো করে গুলি করে নির্বিচারে পাখির মতো, পশুর মতো মারছে। আমার মাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে ধর্ষণ করছে। কতজন ধর্ষণ করছে এর কোনো হিসাব নেই। আর আমার শিশু সন্তানগুলোকে এক জায়গায় জড়ো করে ওরা তাদের গায়ে হচ্ছে গান পাউডার ঢেলে দিয়ে, পেট্রোল ঢেলে দিয়ে, আগুন ধরিয়ে হচ্ছে পুড়িয়ে হত্যা করেছে। এ আপনারা মুসলমান, অন্তর কান্দে না মুসলমানের জন্য? কান্দে নাকি মুসলমানের? যদি তাই কান্দে, ইসলামের বিধান জিহাদ করতে যাওয়া, জিহাদ করতে যাওয়া। কিন্তু আসলে বাংলাদেশ থেকে ইসরায়েলে যাওয়া যায় না। কারণ কি? ইসরায়েল যদি অনুমতি না দেয়, কোনো পৃথিবীর কোনো রাষ্ট্রের মানুষের ইসরায়েলে যাওয়ার কোনো ক্ষমতা নেই। যার কারণে সেটাকে আমরা যুদ্ধ করতে যেয়ে আমরা কিন্তু চেষ্টা করে পারবো না। একটা জিনিস পারবো,
সেটা হচ্ছে যে যারা নামাজ পড়তে গেছিল, যারা নামাজ পড়ে এরা সবাই হচ্ছে আল্লাহর কাছে দুই হাত করে দোয়া করে। মসজিদে যাবে, ইমাম সাহেবকে বলবেন যে আল্লাহর কাছে দোয়া করো ওই সকল হচ্ছে মুসলমানদের জন্য যারা হচ্ছে বিপদগ্রস্ত। আর বাড়িতে যে আমার মা বোনকে বলবেন যে ইমানি পরীক্ষা আচর করে দোয়া করো। সেই দোয়াটা কি করবে? আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানেরা আমরা আজকে বিপদগ্রস্ত, আমাদেরকে ধ্বংস করে ফেলানোর চেষ্টা করছে। যারা আমার কোরআনকে বুকে ধারণ করেছি, তোমার সেই কোরআন প্রেমী মানুষগুলোকে মেরে ফেলানোর চেষ্টা করছে। আমরা যারা তোমার একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য আমরা যারা প্রস্তুত আছি মুসলমান হিসেবে, আমরা যারা দাড়ি বুকে রেখেছি, টুপি মাথায় দিয়েছি, আল্লাহ আমাদেরকে ধ্বংস করে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। তুমি তোমার ইসলামকে রক্ষা করার জন্য, তোমার একত্ববাদের প্রচারের জন্য তুমি হচ্ছে সেই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করো। যারা আমাদের পরে অত্যাচার করছে, আল্লাহ তাদেরকে তুমি ইমানি বুঝ দিয়ে দাও, ওদের ইমানদার বানায় দাও। আর যদি তাই না করো, এই মুসলমানকে, একত্ববাদের ঘোষণাকে, ইসলামকে রক্ষা করার জন্য আমরা যারা জীবিত আছি তাদেরকে রক্ষা করার জন্য আমাদের প্রতিপক্ষকে ধ্বংস করে দাও। চাইবেন তো এই দোয়া সমস্ত মুসলমানের কাছে কিন্তু করবেন? আমার ভোট আপনারা দেন আর না দেন, এটা আপনাদের নিজস্ব চিন্তার জায়গা। আমি আপনাদের সন্তান, দাঁড়াইছি, যোগ্য হই অযোগ্য হই, আমি সন্তান, আমাকে প্রতিষ্ঠা করার দায়িত্ব। আপনারা যারা বাবা আছেন, সন্তানকে দায়িত্ব প্রতিষ্ঠা করার, সেটা যদি করতে পারেন করবেন, না পারলে আমার খুব একটা আপত্তির জায়গা নেই। কিন্তু মুসলমান হিসেবে এই ইমানি পরীক্ষার জায়গা আপনাদের কাছে সর্বশেষ এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আগামী 8 তারিখে ঘোড়া প্রতীকের সপক্ষে প্রত্যেকের মূল্যবান ভোটটি আমি ভিক্ষা হিসেবে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।